শ্রাদ্ধকর অবস্থা। ভয়ে ফর্সা মুখ একদম সাদা হয়ে ফ্যাকাশে হয়ে গেছে, বুক কাঁপছে তার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সে জিমিনদের সদর দরজার সামনে, দেয়ালে পিঠ ঠেসে দাঁড়িয়ে আছে, হাঁপাচ্ছে আর মনে মনে ভাবছে হয়তো এখন আর কোনো ভয় নেই। বোকাতে জানেই না যে জিওন জাঙ্কুক অনেক আগে থেকেই তের খোঁজ নিয়ে রেখেছে। তে যে এখানে থাকে সেটা জাঙ্কুক খুব ভালো করেই জানে। হঠাৎ করে কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেতেই চমকে উঠল তে। মনে মনে ভাবতে লাগলো, এই এই জাঙ্কুক গুন্ডা কি এখানেও চলে এসেছে? তে ভয় চেঁচিয়ে উঠল। ফিরে তাকাতেই দেখলো জিমিন দাঁড়িয়ে আছে। তের এমন ফ্যাকাশে মুখ দেখে জিমিন ভয় পেয়ে গেল আর বলল, কি হলো, কি এরকম করছিস কেন? আর তুই আমাকে রেখে সেখানে চলে আসলি কেন? আমি তোকে কত খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। তে মনে মনে ভাবলো, জিমিনকে জেকে মাস্টারের কথা কি বলা ঠিক হবে? এমনিতেই তার মা যে পরিমাণ ভয় পেয়ে আছে, এখন যদি জিমিনকে এসব কথা বলে তাহলে যদি আরও বিপদ হয়। তে চুপ করে বলল, না না, কিছু না, কিছু হয় নাই রে, তোকে খুঁজে না পেয়ে খুব ভয় পেয়েছিলাম, এই আর কি। জিমিন তখন বলল, একদম আমার কাছে কথা লুকানোর চেষ্টা করবি না। তুই বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিলে বিশ্বাস করে নেব, এত বোকা আমি নই, বল কি হয়েছে। তে ভয় কাঁপতে লাগলো। জিমিন তখন বলল, কি হয়েছে আমাকে বল, এত ভয় পেয়ে আছিস কেন? কোনো ছেলে কিছু বলেছে? তে ভয় ভয় বলল, জিমিন, ওই ওই গুন্ডা এখানে এখানে চলে এসেছে রে। জিমিন তখন বলল, গুন্ডা? কোন গুন্ডা? ওই যে জেকে জেকে মাস্টার আমাকে খুঁজতে খুঁজতে এখানে পর্যন্ত চলে এসেছে। এর কথায় জিমিন বেশ অবাক হয়ে গেল আর বলল, তুই তুই কিভাবে জানলি? কথা হয়েছে? তোকে দেখেছে? কিছু বলেছে? আমি আমি বা কোথায় ছিলাম? কি হলো বল। জিমিনকে এভাবে অস্থির হতে দেখে তে তখন জিমিনকে শান্ত করে বলল, তুই এত উত্তেজিত হোস না জিমিন, গুন্ডাটা এসেছিল ঠিকই, তবে কিছু করার আগে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। জিমিন তখন মনে মনে ভাবলো, মা কি তাহলে সত্যি বলেছিল? তে আর ওই জেকে মাস্তানের মাঝে কি আসলেও কিছু আছে? না না, এটা কি করে সম্ভব? তে আমার সাথে কখনো মিথ্যা বলবে না, আমি এগুলো কি ভাবছি। জিমিন তখন তেকে বলো, আচ্ছা তে একটা কথা বলি, কিছু মনে করিস না? তুই তো বলেছিলিস জেকে মাস্তান তোকে লিসা আপু মনে করে তুলে নিয়ে গিয়েছিল, তাহলে এখন আবার তোর পিছু কেন নিয়েছে? আসলে সেদিন রাতে কি হয়েছিল একটু বল তো আমাকে। তে তখন বলো, আমার মনে হয় মামনি পুলিশে জিডি করেছে, আর মাস্তানটা সেই কারণে খেপে গেছে আমার উপর, ঝাঁজ মেটাতে আবার আমাকে তুলে নিতে চাইছে। গতবার এই হুমকিটাই তো আমাকে দিয়েছিল। জিমিন তখন বলল, কিছুই বুঝতে পারছি না রে, যে ছেলেটা তোকে অখ্যাত অবস্থায় রেখে চলে গেল আবার তোর পিছু নেবে কেন? নিশ্চয়ই এই ছেলের মাথায় কোনো না কোনো কিছু তো চলছে। তুই কার পাল্লায় পড়লি রে? কথাটা বলতে চেয়েও জিমিন আর তেকে বলল না, কারণ তে এমনিতেই ভীতু, এসব কথা শুনে সে আরো ভয় পাবে। জিমিন তখন বলল, ওসব কিছু না, বাদ দে, চল আমরা গিয়ে রান্না করি, ক্ষুধা পেয়েছে তো। আন্টি ঠিকই বলেছিল, আমাকে নিয়ে যত সব ঝামেলা হচ্ছে তোদের, ওই গুন্ডা মাস্তান যদি বাসার ভিতরে ঢুকে যায় তখন কি হবে রে? জিমিন তখন বলল, আরে ধুর, এরকম কিছুই হবে না, বাদ দে তো। তে তখন মুখ কালো করে বলল, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? ওই জেকে মাস্তান, ওই গুন্ডা কত সাংঘাতিক তা আমি জানি। সে যত সহজে মানুষকে মারার কথা বলে, তত সহজে কথাটা তো আমি খাতায় লিখতেও ভয় পাই। জিমিন তখন থেকে শান্ত করে বলল, আরে পাগল, তুই কি বেশি ভাবছিস? হতেও তো পারে ওই জেকে এভাবেই এসেছিল এখানে, ওরা তো এখানে প্রায় আসে শুনেছি, এলাকার লোকজনের মুখে মুখে ওদের নাম। আর হয়তো এখানে এসে সে তোকে দেখে এভাবেই তোর কাছে চলে আসলো। বখাটে হলে কি হবে, ভেতর ভেতর এরা সমাজ সেবক হয় রে। তে তখন নাক মুখ কুচকে বলো, সমাজ সেবক না ছাই, ধুর বাদ দে তো, ভাগ্যে যা আছে তাই হবে, চল ভেতরে যাই। ফতে, তুই অহেতুক এত ভাবছিস। আচ্ছা বেশ, মেনে নিলাম যে কে মাস্তান তোকে তুলে নিতে এসেছিল, কিন্তু এখন পর্যন্ত তোকে তুলে নিয়ে যায়নি তো। আর যাই হোক, আর তোকে তুলে নিয়ে যেতে পারবেও না, কারণ আমরা তো পরশুদিন ঢাকা থেকে চলে যাব, তখনও তোকে খুঁজে পাবে কি করে? তার আধিপত্য এই ঢাকার মূল শহরে, ওরকম প্রত্যন্ত জায়গায় না। সবচেয়ে বড় কথা হলো বখাটেদের কত কাজ জানিস? চাঁদাবাজি করা, মারপিট করা, মেয়ে দেখলে পেছনে লাগা, এত কিছু রেখে সে নিশ্চয়ই তোকে তুলে আনতে গাজীপুরে যাবে না? সে তখন মনে মনে ভাবলো, জিমিন ঠিকই বলেছে, এখান থেকে চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওই জেকে মাস্তানও আমাকে আর খুঁজেই পাবে না। অপরদিকে জাঙ্কুকের রুমের কাছে আসতেই সিগারেটের বাজে গন্ধে গা গুলে উঠল জিনের, তারপর শাড়ির আঁচল নাকে চেপে ধরলো। জাঙ্কুকের রুমে ঢুকেই বলল, কিরে জেকে ঘর
বলতে বলতে মেঝের দিকে চোখ পড়লো জিনের, আটকে উঠলো জিন। বিছানার কাজ ঘেঁষে ফ্লোরের সবটুকু স্থানে আধা পড়া সিগারেট। জিন তখন আর্তনাদ করে জাঙ্কুককে বলল, এ কি জেগে ঘরের কি অবস্থা করেছিস রে? মায়ের এমন কথা জাঙ্কুকের কানে গেল না। আধশোয়া থেকে এক ফোঁটা নড়ল না জাঙ্কুক, একবার তাকালো না তার মায়ের দিকে। জাঙ্কুক তার নিজের খেয়ালি দুনিয়ায় ব্যস্ত। জাঙ্কুককে এভাবে বেখেয়ালি হয়ে থাকতে দেখে জিন জলদি করে কাজের মেয়েকে ডাক দিতেই কাজের মেয়ে দৌড়ে চলে আসলো। এরপর ধোয়ার গন্ধে কাজের মেয়ের যেন শ্বাস আটকে যাচ্ছে। জিন নাক মুখ চেপে রেখে কাজের মেয়েটাকে বলতে লাগলো, তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দে তো। কাজের মেয়েটা চলে যেতেই জাঙ্কুক তখন মেয়েটাকে ডেকে বলল, না, আমার এখনো সিগারেট খাওয়া শেষ হয়নি, শেষ হলে তোকে ডেকে নিব, তুই যা। জিন তখন অবাক হয়ে জাঙ্কুককে বলল, কি বলছিস কি জাঙ্কুক? একেবারে এত সিগারেট কেউ খায়? শরীরের দিকে একটু তাকাবি তো। জাঙ্কুক তখন বলল, সময় নেই মা, আপাতত খুব চিন্তায় আছি। জিন জাঙ্কুকের উপর রেগে গেল আর বলল, তোর আবার কিসের চিন্তা রে? সে ক্লাস 9 থেকে সিগারেট ধরেছিস, এখন অবধি খেয়ে যাচ্ছিস একেবারে নেশাখোরের মতো। হৃদয়টাকে ছাই না বানিয়ে ছাড়বি না, তাই না? একবারও ভাবছিস না যে তোর কিছু হলে তোর মায়ের কি হবে? জাঙ্কুক অন্যমনস্ক হয়ে সিগারেটে ঠোঁট বসায়। জিন ছেলের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগে, এই সিগারেট নিয়ে এক সময় নামজনের কাছ থেকে কি মারটাই না খেয়েছিল এই ছেলেটা, অথচ তাও এই সিগারেট ছাড়ানো গেল না। কি সুন্দর জাঙ্কুক সাবলীলভাবে মায়ের সামনে ধোয়া ছাড়ছে, জড়তা নেই, সংকোচ নেই, একটুখানি সম্মানও নেই তার মায়ের প্রতি। এত বেখেয়ালি বেপরোয়া কেউ হয়? জিন তখন রেগে জাঙ্কুককে বলল, এখন কি কথার জবাবও দিবি না জাঙ্কুক? জাঙ্কুক কণ্ঠস্বর ঠান্ডা করে বলল, খুব চিন্তায় আছি, বললাম তো মা, ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করা তোমার উচিত হচ্ছে না কিন্তু। জাঙ্কুকের এমন ঠান্ডা গলার কথা শুনে জিন থমকে গেল। মাতৃসুলভ নয়ন ছলছল করে উঠল তার। ভেজা কণ্ঠে বলল, তুই এরকম হয়েছিস কেন বলতো? আগে মনে হতো তোর বাপ একটা পাথর, এখন দেখছি তুইও তাকে ছাড়িয়ে গেছিস। মা সারাদিন মাথা ঠুকে মরে গেলেও কিছু আসে যায় না তোর, তাই না? জাঙ্কুক তার মায়ের কথা বিরক্ত হয়ে গেল আর বলল, উফ মা, তুমি যাও তো, এসব নিয়ে পরে কথা বলবো। জিন তখন চোখে পানি নিয়ে বলল, পরে পরে তোকে পাই আমি? কখন বাড়িতে আসিস, কখন বের হস নিজেও জানি না। তোদের বাপ ছেলের হাতে আমাকে দেওয়ার মতো সময় কোথায়? সত্যি করে বলতো জেগে, তুই কি আমাকে একটু ভালোবাসিস না? জাঙ্কুক এতক্ষণ পর তার মায়ের দিকে তাকালো, ঠোঁটে একটু হাসি রেখে বলল, হ্যাঁ বললে বিশ্বাস করবে, আর যদি বলি না তাহলে কি সেটা মেনে নেবে? জিন তখন বলল, এত কঠিন কঠিন কথা বলছিস কেন? উত্তর দে, কিছু একটা বল, যাতে অন্তত মনে শান্তি পাই আমি। জাঙ্কুক তখন সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি কখনো কারো মনে শান্তি দেওয়ার জন্য কিছু করতে পারি না মা, তোমার জন্য এই নিয়ম আমি পাল্টাতে পারবো না। জিন বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাপের রক্ত কড়ায় গন্ডায় ফলছে তোর শরীরে, তাই না? পুরোটাই তোর বাপের মতো শক্ত মানুষ হয়েছিস। এভাবে বখাটে মস্তান হয়ে ঘুরলে না, কোনো মেয়ে তোর দিকে ফিরেও তাকাবে না দেখিস। জাঙ্কুক অনীহ কণ্ঠে তার মাকে বলল, মন্ত্রী মশাইয়ের মতন হলে তো অন্তত শখের বশে বখাটে হতাম না, সংসদে গিয়ে তোমার জামাইয়ের মতো ভাষণ দিতাম। জিন ছেলের কথার উত্তর দেওয়ার মতো কিছুই খুঁজে পেল না। নম্র গলায় ছেলেকে বলল, জানি শুনবি না বাবা, তাও বলছি, পারলে সিগারেট খাওয়াটা ছেড়ে দে। মায়ের একটা কথা রাখ বাবা, মা কখনো সন্তানের খারাপ চায় না। জাঙ্কুক তখন বলল, আচ্ছা ঠিক আছে মা, কালকে থেকে ছেড়ে দেব। জিন তখন মনে মনে ভাবলো, জানি তো এই সিগারেট কোনোদিনও ছাড়তে পারবি না, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো বললি। জিন আর কথা বাড়ালো না, এক বুক ব্যর্থতা নিয়ে পা বাড়ালো। জাঙ্কুক তখনই পেছন থেকে তার মাকে ডেকে বসলো, মা। জিন পেছনে ফিরল আর বলল, কি হয়েছে বল। জাঙ্কুক তখন আনমনা হয়ে বলল, মনে করো একটা কিছু আমার বেশ ভালো লেগেছে, কিন্তু সেটা আমাকে ভালো চোখে দেখছে না, কি করা যায় বলো তো? অবাক হয়ে গেল জাঙ্কুকের কথায় আর বলল, এই কথা তুই জিজ্ঞেস করছিস আমাকে? যে ছেলে ছোট থেকে অন্যের জিনিস পছন্দ হলেই কেড়ে নিয়ে আসতো, সেই ছেলে কিনা আজ ভালো সাজার চেষ্টা করছে? জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু না মা, তুমি যাও। এরপর বিকালে জেহব মন খারাপ করে চুপচাপ বসে আছে, তার সাথে তার বাকি বন্ধুরাও বসে আছে।
তখনই জাংকুক আসলো। জাংকুককে দেখে জেহব দৌড়ে জাংকুকের কাছে গেল আর বলল, জেগে জেগে তোর জন্য একটা খবর আছে রে। জাংকুক তখন বলল, কি খবর, কি হয়েছে, কার দোকান আবার পুরাতে হবে বল। আরে সেসব কিছু না রে, তুই জানিস ওই তে। জাংকুক তখন মেজাজটা খারাপ করে বলল, কি হয়েছে তে, আগেও তো বল। আরে তে যার বাসা থাকে, মানে তার বান্ধবীর বাসায়, তারা সবাই বাসা ছেড়ে চলে গেছে। জাংকুক তখন বলল, তো ভাড়া বাসায় ছিল, বাসা পাল্টাবে, এটাই তো স্বাভাবিক, এত অবাক হওয়ার কি আছে এতে। জেহব তখন বলল, আরে তা স্বাভাবিক, কিন্তু ওরা নাকি শহরের বাইরে চলে গেছে। জাংকুক তখন জেহবের দিকে চোখ গরম করে তাকালো আর বলল, তুই কি করে জানলি, এত কিছু খোঁজ রাখিস কেন ওই মেয়ের ব্যাপারে তুই? জেহব তখন থতমত খেয়ে গেল আর বলল, না মানে আসলে ওর বাসার সামনে একটা কাজ ছিল তো, তাই গিয়েছিলাম আর কি। আচ্ছা জেহব, সত্যি করে বল তো, তোর কি ওই মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে নাকি? না না, যে কি কি বলিস এগুলো, ওই তেকে আমার পছন্দ হবে কিসের জন্য? জাংকুক তখন জেহবকে বলতে লাগলো, ভেরি গুড, ওর দিকে চোখ তুলে তাকাবিও না, কারণ ওই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই তখন অবাক হয়ে বলল, কাকে, কাকে পছন্দ হয়েছে তোর? জাংকুক তখন বিনা সংকোচে গলা উঁচু করে বলল, তে, তেকে আমার ভীষণ পছন্দ হয়েছে।